প্রথম প্রশ্ন, সমুদ্র তলে নিমজ্জিত মহাদেশীয় ভূখণ্ডাংশের নাম কি? সমুদ্রতলে নিমজ্জিত মহাদেশীয় ভূখণ্ডের যে অংশ সেটাকে বলা হয় মহীসোপান। এই সমুদ্রতলের যে ভূপ্রকৃতি সেটা আমি ক্লাস করিয়েছি, তোমরা যারা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন, সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্রের নাম কি? সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্রের নাম হলো ইকো সাউন্ডার। এখানে প্রথম প্রশ্নের ব্যাখ্যাটা কি হবে? মহাদেশের একবারে শেষ অংশ যেখানে সমুদ্র শুরু হলো, যেখান থেকে তারপরে ধীরে ধীরে সমুদ্রের গভীরতা বাড়তে থাকে। যেমন করে এটা পাহাড়ি অঞ্চল, তারপরে ধীরে ধীরে সমুদ্রের তলের গভীরতা বাড়তে থাকে এরকম করে। এই অংশটা হলো, এই জিজ্ঞাসা চিহ্ন অংশটা হলো মহীসোপান। আর 2 নম্বর পয়েন্টটা হলো মহীঢাল। এটি মূলত কি মহাদেশেরই অংশ। আর সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্রের নাম কি? ইকো সাউন্ডার। এই যন্ত্রে কিভাবে পাঠানো হয়? এই যন্ত্র থেকে সমুদ্রে শব্দ তরঙ্গ পাঠানো হয়। সেই শব্দ সমুদ্রের তলায় ধাক্কা খেয়ে ফিরে আসতে কত সময় নিচ্ছে তা হিসাব করে সমুদ্রের গভীরতা মাপা হয়। একে সোনার যন্ত্র বলা হয়। সোনার যন্ত্রও বলা হয়। এই সোনার যে শব্দটা, এই শব্দটার সম্পূর্ণ নাম কি? সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। তৃতীয় প্রশ্ন আমাদের, যে বিজ্ঞানীদের মতে কোন অংশটি সামুদ্রিক তলদেশের সাথে যুক্ত নয়? ঠিক আছে, এখানে সমুদ্রের তলদেশের সাথে যুক্ত নয় কোনটি? সমুদ্রের তলদেশের ভূপ্রকৃতির সঙ্গে বিজ্ঞানীদের মতে সমুদ্রের তলদেশের ভূপ্রকৃতির সঙ্গে যুক্ত নয় কোনটি? গায়ট মাথাচাপটা পাহাড়ের মতো, বেসিন মানে সমুদ্র সমভূমি, এটাও হবে। ট্রেন্স মানে সামুদ্রিক খাত, এটাও হবে। শুধুমাত্র প্রণালী, অর্থাৎ প্রণালী হলো দুটো স্থলভাগের মাঝামাঝি যে অংশ দিয়ে জাহাজ চলাচল করে সমুদ্র পথ দিয়ে, এটা হলো প্রণালী। এটা সমুদ্র তলদেশের ভূপ্রকৃতির সাথে যুক্ত নয়। 4 নম্বর প্রশ্ন, সমুদ্র গভীরতা পরিমাপের এককটির নাম কি? সমুদ্রের গভীরতা পরিমাপক এককটির নাম হলো ফ্যাদম। এই ফ্যাদম, 1 ফ্যাদম সমান 6 ফুট এবং এটা প্রায় 1.8 মিটারের সমান। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর গভীরতম সামুদ্রিক খাতটির নাম কি? প্রশান্ত মহাসাগরে আছে, যার নাম মারিয়ানা খাত। আর এই মারিয়ানা খাতের একটা বিশেষ অংশ হলো চ্যালেঞ্জার ডিপ। সেটি হলো গভীরতম সমুদ্রের অংশ, প্রায় 11 কিমি গভীর। মারিয়ানা খাতেরই সবথেকে গভীরতম খাত চ্যালেঞ্জার ডিপ, প্রায় 11 কিমি গভীর। একটা মাউন্ট এভারেস্ট এই মারিয়ানা খাতের ভেতরে যে চ্যালেঞ্জার ডিপ আছে এখানে ঢুকে যাবে। 6, মহাসাগরে 6 মিটারের অধিক গভীর অংশগুলিকে কি বলা হয়? উত্তর হবে হ্যাডল বলা হয়। হ্যাডল। সমুদ্রের গভীরতা অনুযায়ী বিভিন্ন মণ্ডলে ভাগ করা হয়। একদম অতল গভীর অংশকে 6000 মিটারের বেশি, গ্রিক দেবতা হেডিস এর নাম অনুসারে একে হ্যাডল জোন বলা হয়। 7 নম্বর প্রশ্ন, শতাংশ অনুসারে মহীসোপানের পরিমাণ বেশি কোন মহাসাগরে? শতাংশ অনুসারে যদি বলা হয়, সব থেকে মহীসোপান আছে বেশি আটলান্টিক মহাসাগরে। আটলান্টিক মহাসাগরে মহীসোপান বেশি। আর সব থেকে বৃহত্তম মহীসোপান যদি ধরা হয় তাহলে আছে সুমেরু মহাসাগরে। 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন মহাদেশ অনুসারে মহীসোপানের আয়তন বেশি? মহাদেশ অনুসারে সব থেকে মহীসোপান আছে এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশের উত্তর ভাগে অর্থাৎ সাইবেরীয় অঞ্চলে, যেখানে সুমেরু মহাসাগর আছে, পৃথিবীর বিস্তৃত মহীসোপান অবস্থিত। তাই মহাদেশ হিসাবে এশিয়ার উপকূলবর্তী মহীসোপানের মোট আয়তন
সবচেয়ে বেশি। 9 নম্বর প্রশ্ন, মহীসোপান অঞ্চলের গভীরতা প্রায় কত মিটার? প্রায় 200 মিটার মহীসোপান অঞ্চলের গভীরতা। সমুদ্রের জল যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে হালকা ঢালু হয়ে সমুদ্রের দিকে নামার পর যেখানে হুট করে ঢাল বেড়ে যায় সেই পর্যন্ত অংশই হলো মহীসোপান, আর হুট করে ঢাল যে বেড়ে গেল সেখান থেকে শুরু হয় মহী ঢাল। আমি সমুদ্রের তলদেশের ভূপ্রকৃতি, মহীসোপান, মহীঢাল, সমুদ্র খাত, তার সঙ্গে সঙ্গে অগ্ন্যুৎপাত, তারপরে গায়ট, এই সংক্রান্ত বিষয়গুলো পড়িয়েছি। তার থিওরি ক্লাস করানো আছে, তোমরা প্লে লিস্টে গিয়ে চেক করে নিও। 10 নম্বর প্রশ্ন, সমুদ্রের গভীরতা পরিমাপে সাহায্যকারী একটি জাহাজের নাম কি? উত্তর হবে চ্যালেঞ্জার। 1872 থেকে 1886 সালে ব্রিটিশ জাহাজ HMS চ্যালেঞ্জার বিশ্বজুড়ে বৈজ্ঞানিক অভিযান চালিয়ে প্রথম সমুদ্রের তলদেশের গভীরতা ও ভূমিরূপের সুসংহত মানচিত্র তৈরি করেছিল। 10 নম্বর আরেকটা ডবল হয়ে গেছে। 10 নম্বরের প্রশ্ন, ভারত মহাসাগরের একটি প্রবাল দ্বীপ এর নাম কি? উত্তর হবে মালদ্বীপ। মালদ্বীপ হলো একটি প্রবাল দ্বীপের উদাহরণ ভারত মহাসাগরে। 11 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠের মোট কত শতাংশ এলাকা প্রশান্ত মহাসাগরের অধীনে রয়েছে? উত্তর হবে 32%। প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর। এটি একাই পৃথিবীর মোট উপরিভাগের প্রায় 32% এলাকা জুড়ে আছে, যা পৃথিবীর সমস্ত স্থলভাগের সম্মিলিত আয়তনের চেয়েও বড়। তারপরে 12 নম্বর প্রশ্ন, সমুদ্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল কোনটি? সবথেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল বলতে বোঝায় যেখান থেকে সমুদ্রের থেকে যে জায়গা থেকে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ সংগ্রহ করা হয়, সেই জায়গাটা হলো, মনে রাখবে যে মহীসোপান। এইখানেই সূর্যের আলো পৌঁছায় এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন মৎস্য আহরণ করা হয় এবং তার সঙ্গে সঙ্গে খনিজ তেলও উত্তোলন করা হয়। 13 নম্বর প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠে মহাসাগরগুলি প্রকৃত সীমা হলো? সমুদ্রপৃষ্ঠে মহাসাগরগুলির প্রকৃত সীমা কোনটি? প্রকৃত সীমা হবে এখানে 13 নম্বর প্রশ্ন মহীঢাল। মহীঢাল মহীসোপানের শেষ প্রান্ত থেকে ভূখণ্ডটি খাড়াভাবে নিচের দিকে নেমে যায়, যাকে মহীঢাল বলে। এই মহীঢালই শেষ হলে মহাদেশীয় ভূখণ্ডের প্রকৃত সমাপ্তি ঘটে এবং গভীর সমুদ্রের মেঝে বা সমভূমি শুরু হয়। ঠিক আছে, অর্থাৎ মহীসোপানের পর থেকেই মহাসাগরীয় ভূত্বক শুরু হয়। 14, সমগ্র সমুদ্রতলের কত শতাংশ মহীসোপান আছে? প্রায় 7.6% মহীসোপান আছে। 15, মহাসাগর অনুসারে মহীসোপানের ক্ষেত্রে মান বেশি কোন মহাসাগরে আছে? মহাসাগর অনুসারে মহীসোপানের ক্ষেত্রমান বেশি আছে যদি ধরা হয় তাহলে হবে প্রশান্ত মহাসাগরে, আর শতাংশের বিচারে আটলান্টিক মহাসাগরে, আর বৃহত্তম মহীসোপান আছে সুমেরু মহাসাগরে। 16 নম্বর প্রশ্ন, পৃথিবীর গভীরতম সাগর কোনটি? এটা সবাই জানো আশা করি, এটা হবে প্রশান্ত মহাসাগর। কারণ প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা প্রায় 4200 মিটার। ঠিক আছে, 4200 মিটার, যা অন্য যে কোনো মহাসাগরের চেয়ে বেশি। 17 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন অঞ্চলে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়? উত্তর হবে মহীসোপান অঞ্চলে সবথেকে বেশি খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়।
18 নম্বর প্রশ্ন, সমুদ্রের তলদেশে সর্বাধিক এলাকা জুড়ে বিস্তৃত অঞ্চল কোনটি? সব থেকে বেশি এলাকা জুড়ে অবস্থান করছে গভীর সমুদ্রের সমভূমি। প্রায় 75.9% বা 76% অঞ্চল জুড়ে এই মহীসোপান অবস্থান করছে। 19 নম্বর প্রশ্ন, গভীর সমুদ্রের সমভূমি কোন ভূখণ্ডের অংশ? গভীর সমুদ্রের সমভূমি সীমা ভূখণ্ডের অংশ। মহাদেশের উপরের হালকা অংশ তৈরি সিলিকা ও অ্যালুমিনিয়াম দিয়ে, কিন্তু সমুদ্রের তলদেশ তৈরি ভারী ব্যাসাল্ট শিলা অর্থাৎ সিলিকা ও ম্যাগনেসিয়াম দিয়ে। 20 নম্বর প্রশ্ন, সমুদ্রের তলদেশে মিশ্র সংকীর্ণ অতি গভীর অংশ কোনটি? সমুদ্র খাত। পাত সংস্থান তত্ত্ব বা টেকটনিক পাতের চলনের কারণে সমুদ্রের তলদেশে গভীর সংকীর্ণ খাড়া পাড়যুক্ত খাদের সৃষ্টি হয়, যাকে সমুদ্র খাত বলা হয়। অভিসারী পাত সীমানায় যখন একটা পাত আর একটা পাতের নিচে ঢুকে যেতে থাকে, সেই জায়গাতেই আমাদের সমুদ্র খাত তৈরি হয়। এইখানে সমুদ্র খাত হলো এই অংশটা, যখন একটা পাত আর একটা পাতের নিচে অভিসারী চলনের ফলে ঢুকে যেতে থাকে, সেইখানেই তৈরি হয়। 21 নম্বর প্রশ্ন, গভীর সমুদ্রে নিমজ্জিত চ্যাপ্টা শীর্ষদেশ বিশিষ্ট পাহাড়ের নাম কি? চ্যাপ্টা শীর্ষদেশ যখনই বলবে তখনই উত্তর হবে চোখ বুজে গায়ট। কারণ এই গায়ট হিমযুগ যখন এসেছিল তখন সমুদ্রের তলদেশ থেকে বেরিয়ে গেছিল, যার ফলে তার মাথাটা ক্ষয় হয়ে গেছে, একটা সমুদ্রগিরি বা পর্বত রূপে অবস্থান করতো এইরকম, কিন্তু পরবর্তীকালে সমুদ্রের তলদেশ থেকে বাইরে বেরিয়ে এসে ক্ষয়প্রাপ্ত এরকম মাথা চ্যাপ্টা হয়ে গেছে। 22 নম্বর প্রশ্ন, সমুদ্রের জলের উষ্ণতা সবচেয়ে বেশি কোন অঞ্চলে? সব থেকে সমুদ্র জলের উষ্ণতা বেশি নিরক্ষীয় অঞ্চলে। 23 নম্বর প্রশ্ন, সমুদ্রের গভীরতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কিরূপ পরিবর্তিত হয়? যত গভীরতা বাড়বে উষ্ণতা ধীরে ধীরে হ্রাস পাবে, আর 0 থেকে 200 মিটার পর্যন্ত সূর্যের আলো পৌঁছায় বলে উষ্ণতার তেমন পরিবর্তন হয় না, কিন্তু হঠাৎ করে 200 মিটার পরে উষ্ণতা এতটাই কমে যায় যে সেই জায়গাটা দ্রুততার সঙ্গে উষ্ণতা পরিবর্তন হয়, আর সেইটাকে বলা হয় কি থার্মোক্লাইন। যখন আমি পড়াবো সমুদ্র জলের উষ্ণতা তখন বুঝিয়ে দেব। 24 সমুদ্র জলের উষ্ণতার অনুভূমিক বণ্টন দেখানো হয় কোন রেখার দ্বারা? অনুভূমিক বণ্টন দেখানো হয় সমতাপ রেখা দ্বারা। ঠিক আছে, সমতাপ রেখা দ্বারাই সমুদ্রের জলের উষ্ণতার অনুভূমিক বণ্টন দেখানো হয়। 25 নম্বর প্রশ্ন, মহাসাগরের সমতাপ রেখার মানচিত্র তৈরি করা হয় কোন কোন মাসে? জানুয়ারি এবং জুলাই মাসে, যেহেতু উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল এবং গ্রীষ্মকাল দেখা যায়, সেই হিসাবেই জানুয়ারি ও জুলাই মাস করা হয়। 26 প্রশ্ন, সমুদ্র জলে দৈনিক উষ্ণতার প্রসার কত? সমুদ্র জলে দৈনিক উষ্ণতার প্রসার 1 ডিগ্রি সেন্টিগ্রেড। 27 নম্বর প্রশ্ন, সমুদ্র জলের উষ্ণতা সবচেয়ে কম থাকে কোন অঞ্চলের সমুদ্রে? সব থেকে কম থাকে সমুদ্র জলের উষ্ণতা মেরু অঞ্চলে। সুমেরু ও কুমেরু বৃত্ত বা মেরু অঞ্চলে সূর্যরশ্মি অত্যন্ত তীর্যকভাবে পড়ে, অতটা লম্বভাবে পড়ে না, ফলে সেখানে তীব্র ঠান্ডা থাকে এবং সমুদ্রের জলের জমে বরফে পরিণত হয়। এখানকার জলের তাপমাত্রা থাকে সবচেয়ে কম, আর সব থেকে বেশি থাকে সমুদ্র জলের উষ্ণতা নিরক্ষীয় অঞ্চলে। 28 প্রশ্ন, সমুদ্র জলে লবণতার পরিমাপের একক কি? সহস্রাংশ দিয়ে লবণতার পরিমাপ করা হয়, এর সিম্বল হলো এইরকম, অর্থাৎ এটা 1000 ml জলে কতটা লবণ আছে এই হিসাবে পরিমাপ করা হয়। সহস্রাংশ বলতে বোঝায় 1000-এ, ঠিক আছে, আর যদি বলতো শতাংশ তাহলে হতো 100-তে। সহস্রাংশের সিম্বল হলো এইরকম। 29 নম্বর প্রশ্ন, সমুদ্রের জলের গড় লবণতার পরিমাণ কত? গড় লবণতার পরিমাণ এখানে হবে 35 সহস্রাংশ,
ঠিক আছে, 35 সহস্রাংশ। যেটা এখানে 1000 বললাম সেটা 1000 ml বা 1000 গ্রামে ধরে করা হয়, 1000 গ্রামে। তাহলে এখানে 35 সহস্রাংশ কথার অর্থ কি, যে 1000 গ্রামে 35 সহস্রাংশ লবণ আছে। ঠিক আছে, তার মানে কি, অর্থাৎ 1 কেজি বা 1000 গ্রাম সমুদ্রের জলে 35 গ্রাম লবণ পাওয়া যাবে। 1000 গ্রাম জলে 35 গ্রাম লবণ পাওয়া যাবে, এটার মানে কি 35 সহস্রাংশ। 30, বাষ্পীভবনের সঙ্গে সমুদ্র জলের লবণতার সম্পর্ক কি? সমানুপাতিক। যত বাষ্পীভবন বেশি হবে, উষ্ণতা বেশি হবে, তত লবণতা বাড়বে। 31, সমুদ্র জলের ঘনত্ব পরিমাপের একক কি? সমুদ্র জলের ঘনত্ব পরিমাপ করা হয় গ্রাম পার ঘন সেমি দিয়ে। সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক হলো গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। 32, কোন মহাসাগরের লবণতা সর্বাধিক দেখা যায়? সর্বাধিক দেখা যায় আটলান্টিক মহাসাগরে সর্বাধিক লবণতা দেখা যায়, কারণ আটলান্টিক মহাসাগরে উত্তর ও দক্ষিণ ক্রান্তীয় অঞ্চলে বাষ্পীভবন বেশি হয় এবং চারিদিকে স্থলভাগ থেকে মিষ্টি জলের যোগান প্রশান্ত মহাসাগরের তুলনায় কম হওয়ায় এর গড় লবণতা 37 সহস্রাংশ, অর্থাৎ 1 কেজি জলে বা 1000 গ্রাম জলে 37 গ্রাম লবণ পাওয়া যায়। 33, নিম্নলিখিত সাগরগুলির মধ্যে কোন সাগরে লবণতা অপেক্ষাকৃত বেশি? এখানে সব থেকে লবণতা বেশি লোহিত সাগরে। তার কারণ কি? লোহিত সাগর শুষ্ক মরুভূমি অঞ্চলে অবস্থিত, বৃষ্টিপাত প্রায় হয় না, বড় কোনো নদী এসে এখানে মেশেনি, তাই এখানকার লবণতা সবচেয়ে বেশি। এইগুলোর মধ্যে কত হবে? 41 সহস্রাংশ। 34, 4 ডিগ্রি উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব কত? 1 গ্রাম ঘন সেমি। পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ জলের ঘনত্ব সবচেয়ে বেশি বা সর্বোচ্চ হয়। 35, নিম্নলিখিত কোনটি প্রধান সামুদ্রিক সম্পদ? উত্তর হবে মাছ। সামুদ্রিক সম্পদের মধ্যে জৈব সম্পদ হিসাবে মাছ মানুষের খাদ্য ও অর্থনীতির সবচেয়ে বড় উৎস। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ জীবিকা ও প্রোটিনের যোগান আসে সামুদ্রিক মৎস্য থেকে। 36, সিউইড, এটি একটি সামুদ্রিক খাবার বা সামুদ্রিক শৈল যেটা চীনে সব থেকে বেশি উৎপাদন করা হয়। 37, কোথায় পিলেজিক সঞ্চয় দেখা যায়? সমুদ্রের গভীরে পিলেজিক সঞ্চয় দেখা যায়। সমুদ্রের উপরের স্তরে ভেসে থাকা আণুবীক্ষণিক জীব বা প্লাঙ্কটনের মৃত্যুর পর তাদের খোলস ও অবশেষ যখন গভীর সমুদ্রের তলদেশে থিতিয়ে পড়ে বা লালচে কাদা তৈরি করে তাকে পিলাজিক অবক্ষেপ বলে। এটি গভীর সমুদ্রের সমভূমিতে সব থেকে বেশি দেখা যায়। 38, নেরিটিক অবক্ষেপ দেখা যায় কোথায়? নেরিটিক অবক্ষেপ দেখা যায় মহীসোপান অঞ্চলে। স্থলভাগ থেকে নদী, বাতাস বা সমুদ্র তরঙ্গর মাধ্যমে বয়ে আনা নুড়ি, কাঁকড়, বালি, কাদা যখন উপকূলের কাছাকাছি অগভীর সমুদ্রের মহীসোপান অঞ্চলে জমা হয় তখন তাকে নেরিটিক অবক্ষেপ বলা হয়। 39, ভূজাতীয় সঞ্চয়গুলির উদাহরণ কোনটি? ভূজাতীয় মানে ভূমিভাগের থেকে এসেছে। আগ্নেয়ভস্ম, উত্তর হবে আগ্নেয়ভস্ম, কারণ রেডিওল্যারিয়ান, প্রবাল, ডায়াটম এগুলি সব সামুদ্রিক জীবের দেহাবশেষ থেকে তৈরি হয়, কিন্তু আগ্নেয়ভস্ম হল ভূপৃষ্ঠ বা আগ্নেয়গিরি থেকে আসা অজৈব পার্থিব পদার্থ, তাই এটি ভূজাতীয় বা টেরিজোনাস সঞ্চয়। ভূজাতীয় বা টেরিজোনাস সঞ্চয়। 40, সমুদ্রে নিমজ্জিত মহাদেশীয় ভূখণ্ডের প্রান্তিক অংশকে কি বলা হয়? সমুদ্র তলদেশে ভূখণ্ডের প্রান্তিক অংশের নাম হলো মহীসোপান। 41, মহীসোপান অঞ্চলে গড় গভীরতা কত? 200 মিটার। 200 মিটার হলো গভীরতা।
যেখানে সূর্যের আলো পৌঁছায়। এরপরে শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন, সমুদ্রে সস্থানিকজাত পদার্থের সঞ্চয়কে কি বলা হয়? উত্তর হবে অজৈব সঞ্চয়। সমুদ্রের জলে দ্রবীভূত খনিজ পদার্থগুলি যখন কোনো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সরাসরি সমুদ্রের তলদেশেই জমা হয় বা অধঃক্ষিপ্ত হয়, তখন তাকে বলা হয় সস্থানিক বা অজৈবিক সঞ্চয়। সস্থানিক মানে বলতে চাইছে অজৈবিক সঞ্চয়, যেমন ম্যাঙ্গানিজ নডিউল হলো এর উদাহরণ। সমুদ্রের জলের দ্রবীভূত খনিজই যখন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সরাসরি সমুদ্রের তলদেশে জমা হয়, তখন সেটা হলো সস্থানিক বা অজৈবিক সঞ্চয়। উদাহরণ হলো ম্যাঙ্গানিজ নডিউল। নডিউল। এরপরে 43 ড্যাশ হলো একটি ভারতের মহাসাগরীয় বেসিন। অর্থাৎ ভারত মহাসাগরীয় বেসিন মানে বলতে চাইছে এটা একটা গভীর সমুদ্রের সমভূমি। এর মধ্যে কোনটি হবে? আন্দামান বেসিন হবে। আন্দামান সাগর ভারতের মহাসাগরের উত্তর পূর্ব অংশের একটি অংশ, তাই আন্দামান বেসিন বা অববাহিকাটি ভারত মহাসাগরের অন্তর্গত। আর বাকি যেগুলো আছে এগুলো সবকটাই প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরে আছে। 44 ড্যাশ হলো ভারতের সবচেয়ে গভীরতম খাত। ভারত মহাসাগরের সব থেকে গভীরতম খাত হলো সুন্দা খাত। গভীরতা পায় ৭,৪৫০ মিটার। আর এখানে টোঙ্গা ও কামচাটকা আছে প্রশান্ত মহাসাগরে। ৪৫ ড্যাশ হলো নীল কাদার প্রধান রাসায়নিক উপাদান। এটার উত্তর হবে আয়রন সালফাইড। নীল কাদার প্রধান রাসায়নিক উপাদান। গভীর সমুদ্রের নীল কাদায় জৈব পদার্থের পচনের ফলে এবং লোহার সাথে সালফারের রাসায়নিক বিক্রিয়ায় আয়রন সালফাইড তৈরি হয়। এই কাদাকে নীলচে সবুজ রং দেয়। ৪৬ সমুদ্র তলের একই গভীরতা বিশিষ্ট স্থানগুলিকে যুক্তকারী কাল্পনিক রেখাকে কি বলা হয়? গভীরতা বিশিষ্ট স্থানগুলিকে বলা হয় আইসোবাথ। উত্তর হবে আইসোবাথ। গ্রিক শব্দ আইসো মানে সমান, বাথ মানে গভীরতা, অর্থাৎ মানচিত্রে সমুদ্রের সমান গভীরতম স্থানগুলিকে এই রেখা দ্বারা যুক্ত করা হয়। ৪৭ সবচেয়ে বেশি মাছ পাওয়া যায় সমুদ্রের কোন অংশে? মহীসোপান অংশে সব থেকে বেশি মাছ পাওয়া যায়, কারণ এখানে সূর্যের আলো পৌঁছায় এবং মাছের খাবার প্লাঙ্কটন তৈরি হয়। ৪৮ সিন্ধু পদ্মা এক ধরনের কি ধরনের অবক্ষেপ? জৈব অবক্ষেপ, অর্থাৎ এগুলো তৈরি হয় সূক্ষ্ম বা সিন্ধু পদ্ম তৈরি হয় মূলত ডায়াটম, ফোরসামিনার বা রেডিওলারিয়ানের মতো অতি ক্ষুদ্র সামুদ্রিক জীব ও উদ্ভিদের খোলস দিয়ে। এরপরে সত্য মিথ্যা নির্বাচন। ৪৯ সমুদ্র তলদেশের সমতল এবং এখানে উচ্চতার কোনো পার্থক্য নেই। এটা ভুল। সমুদ্রের তলদেশ অনেকটা কি উঁচু নিচু, কারণ স্থলভাগের মতোই সমুদ্রের নিচে পাহাড়, খাত, মালভূমি রয়েছে। বিবৃতি ২ গভীর সমুদ্রের জলে তাপমাত্রা সাধারণের তুলনায় অনেক কম থাকে। সত্য, তার কারণ গভীর সমুদ্রে সূর্যের আলো পৌঁছায় না। বিবৃতি ৩ সমুদ্রের তলদেশে অবস্থিত আগ্নেয়গিরি থেকে কাদা নির্গত হয়। এটাও সত্য হবে, কারণ মাঝে মাঝে কাদাও নির্গত হয়। আবার সমুদ্রের জলে শুধু সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত থাকে। এটা মিথ্যা হবে, কারণ সোডিয়াম ক্লোরাইড নয়, সোডিয়াম ক্লোরাইড ছাড়াও ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট সহ বহু ধরনের লবণ থাকে। তাহলে ১ এবং ৪ মিথ্যা এবং ২ আর ৩ সত্য। ৫০ নম্বর প্রশ্ন, সমুদ্র তলের ভূপ্রকৃতি সম্পর্কে জানার জন্য র্যাডার অল্টিমিটার যন্ত্র ব্যবহার করা হয়। এটা হবে সত্য। আর খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের আধার হলো মহীসোপান। এটাও সত্য।
তারপরে বিবৃতি 3, সূর্যালোকের ওপর সমুদ্র জলের উষ্ণতা নির্ভর করে না। এটা মিথ্যা, কারণ সূর্যের আলো দ্বারাই সমুদ্রের জল সব থেকে বেশি গরম হয়। তারপরে সমুদ্র জলে লবণতা সর্বাধিক হয় মেরু অঞ্চলে। এটাও মিথ্যা হবে, কারণ সমুদ্র জলের লবণতা ক্রান্তীয় অঞ্চলে বেশি থাকে। 1 এবং 2 সত্য, কিন্তু 3, 4 মিথ্যা। এরপর আমাদের পরপর সাজাতে হবে। সমুদ্রে পর্বতমালা গঠনের যে পর্যায় আছে সেটা তোমাকে সাজাতে হবে। সমুদ্রের তলদেশে পর্বত গঠন কিভাবে হবে? প্রথমে আগ্নেয়গিরির কার্যকলাপ হবে, তারপর লাভার সঞ্চয়ন হবে, তারপরে পর্বত গঠন হবে। অর্থাৎ এইটাই ঠিক হবে, প্রথমে আগ্নেয়গিরি থেকে যে কার্যকলাপগুলো সেগুলো হবে, তারপর লাভার সঞ্চয় হবে, তারপরেই পর্বত গঠন হবে। 52, সমুদ্রের জলে দ্রবীভূত লবণতার শতকরা পরিমাণ বেশি থেকে কম অনুসারে সাজাও। সব থেকে সমুদ্রের জলে বেশি আছে সোডিয়াম ক্লোরাইড, তারপরে 2 নম্বর আছে ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট নয়, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপরে হবে ম্যাগনেসিয়াম সালফেট, তারপরে হবে ক্যালসিয়াম সালফেট। তাহলে 1, 3, 2, 4 উত্তর হবে অপশন বি। এরপরে ডায়াগ্রাম বেসড বা চিত্র এঁকে দেবে তোমাদের, তারপরে তোমাদের চিহ্ন করতে হবে এই ভূমিরূপটি কি। ঠিক আছে, এইখানে একটা ভূমিরূপ আঁকা আছে, বিভিন্ন সমুদ্র তলদেশে ভূপ্রকৃতি আঁকা আছে। এই যে এইটা হলো আমাদের মহীসোপান 1 নম্বর, এটা হলো মহীঢাল 2 নম্বর, 3 নম্বরটা হলো গায়ট, 4 নম্বর হলো সমুদ্রের গিরি, আর 5 নম্বর হলো অগ্নুৎপাত হচ্ছে। আর এই যে লাল কালারের যেটা সমান অংশ, এটাকে বলা হয় সামুদ্রিক সমভূমি। এইখানে যে 1 নম্বর লেখা, এই 1 নম্বর যেটা ধীরে ধীরে ঢালটা নেমে যাচ্ছে, এটা হলো মহীসোপান, সমুদ্র যেখান থেকে শুরু হয়। তারপরে মহীসোপানের শেষে হঠাৎ করে ঢালটা বেড়ে গেল, এই যে এই জায়গাটাকে বলছে মহীঢাল। তারপরে মাথা চ্যাপ্টা যে সমুদ্র গিরি 3 নম্বরটা, সেটা হলো গায়ট। তারপরে 4 নম্বর যেটা উঁচু শঙ্কু আকৃতি, সেটাকে বলা হয় সমুদ্রগিরি বা সমুদ্রের তলদেশে পর্বত। আর 6 নম্বর যেটা দেখতে পাচ্ছ, 6 নম্বর একবারে এইখান থেকে এই যে এই জায়গাটা হলো ধীরে ধীরে একবারে সমান হয়ে গেছে, এটা হলো সমুদ্র সমভূমি। ঠিক আছে, আর শেষে আছে এটা কি, এটা হলো অগ্নুৎপাত হচ্ছে। আর যেটা 7 নম্বর, এই যে 7 নম্বর, এটা অনেকটা বড় গভীর খাত, এইটা হলো সামুদ্রিক খাত। ঠিক আছে, আর 5 নম্বর যেটা, এই 5 নম্বর হলো অগ্নুৎপাত হচ্ছে সমুদ্রের তলদেশে অভিসারী পাত সীমানায়। আর এই অগ্নুৎপাত হতে হতে সমুদ্রের তলদেশে একটা দ্বীপের মতো জেগে উঠতে পারে পরবর্তীকালে। ঠিক আছে, তাহলে এখানে চিত্রে যে জিজ্ঞাসা চিহ্ন দেয়া আছে, এই যে এইটা আর এটার মানে কি হবে? মহীসোপান এবং মহীঢাল। উত্তর হবে মহীসোপান এবং মহীঢাল। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল প্রশ্ন হয়ে গেল। আশা করি তোমরা এই প্রশ্নগুলো করলে তোমাদের পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো দেওয়ার সম্ভাবনা আছে সেটা অনেকটাই কভার হয়ে যাবে। তারপরে তো আমি আছি আরও প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করানোর জন্য, কেমন প্রশ্ন আসতে পারে সেই জন্য একটা সেট করালাম। ঠিক আছে, দেখা হচ্ছে পরের থিওরি ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।